আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল 11:30টার দিকে ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল 10টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুদ্র রফিক। রফিক, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা গেছে কিনা এবং কি বলছে ফায়ার সার্ভিস? মিতু, আসলে এখন থেকে 40 মিনিট আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি ব্রিফ করেছেন, তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনি এখনো বিস্তারিত জানাতে পারেননি। তিনি যেটি জানিয়েছেন যে পরবর্তীতে তদন্ত করে আসলে দেখা হবে কি কারণে আসলে আগুনের সূত্রপাত হয়েছে। আপনাকে একটু এখনকার পরিস্থিতি আপনাকে একটু দেখাই। এখন এই মার্কেটে আসলে যে ফায়ার সার্ভিসের কর্মীরা যে পানি দিয়েছেন আগুন নেভানোর জন্য, সেই পানিগুলো কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে। সকাল 10টায় আসলে আগুনের খবর পায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তারপরেই কিন্তু ফায়ার সার্ভিসের একাধিক টিম, বিশেষ করে 10 থেকে 12টি টিম আসলে এখানে কাজ করেছে আগুন নিয়ন্ত্রণের জন্য। আপনাকে একটু জানিয়ে রাখি, সুন্দরবন সুপার মার্কেটের খুব কাছেই কিন্তু ফায়ার সার্ভিসের আসলে মূল অফিস, হেড অফিস। সেখান থেকে খুব দ্রুতই কিন্তু ফায়ার সার্ভিসের টিমগুলো এখানে আসতে পেরেছে, যার কারণে কিন্তু আসলে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এই যে সুন্দরবন স্কয়ার মার্কেটটি, এটি কিন্তু রাজধানীর একটি অন্যতম পাইকারি মার্কেট। বিশেষ করে মোবাইল অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইলেকট্রনিক্স যে পণ্য রয়েছে, ফ্যান সহ অন্যান্য যে পণ্য রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু এখান থেকে সারা দেশে আসলে বিক্রি করা হয় এবং পাইকারি মার্কেট হিসেবে এটি পরিচিত। এবং যেখানে আগুন লেগেছে 5 তলায়, সেখানে আসলে নিচের যে মার্কেটগুলো, সেই মার্কেটগুলোর গোডাউন কিন্তু সেই 5 তলায়। আমরা যেটি ফায়ার সার্ভিসের তরফ থেকে জানতে পেরেছি যে 2টি দোকান আসলে একেবারে খুব বেশি আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশেপাশে বেশ কয়েকটি দোকান এই আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা হতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু কতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সঠিকভাবে কিন্তু এখনো জানানো যায়নি। আগুন যেহেতু নিয়ন্ত্রণে এসেছে, কিছুক্ষণ পরে বা আরও তদন্ত করে আসলে জানাতে পারবে। আশেপাশের যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা যেটি বলছেন যে খুব সকালে আগুন লাগায়, বিশেষ করে 10টার দিকে আসলে মার্কেট খুলে গেলেও গোডাউনের কার্যক্রম কিন্তু ওভাবে শুরু হয় না, যার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির হাত থেকে তারা বেঁচে গেছে। বিশেষ করে কোনো হতাহতের খবর আমরা পাইনি। আমরা যেটি দেখেছি, আসলে একেবারে গুলিস্তান খুবই জনকীর্ণ এলাকা, প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে এমনিতেই চলাচল করে মার্কেটে। সব মিলিয়ে আগুন নিয়ন্ত্রণ বেগ পেতে হলেও খুব দ্রুত আসলে আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সদস্যরা কিন্তু কাজ করেছে। মিতু। রফিক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুল্কের পরিমাণ কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি করেনি অন্তর্বর্তী সরকার। বোয়িং কেনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় কথা জানান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে আমদানি বাড়াতে চায় বলেও এই সময় জানান তিনি। পাশাপাশি দেশে বিমানগামী যাত্রীর সংখ্যা বাড়ায় 25টি বোয়িং কেনার সিদ্ধান্ত প্রাসঙ্গিক বলেও মত বশিরউদ্দিনের। এদিকে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশ কোনো লবিস্ট নিয়োগ করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই, আর নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিলে আমাদের সক্ষমতার ঘাটতি ঘটবে এবং তাতে আমাদের বাণিজ্য চুক্তি করে কোনো লাভ হবে না। কোটিখানিক যাত্রীর একটা মার্কেট আমাদের রয়ে গেছে। সো অতএব 25টা বিমান ওই বিবেচনায় কিছুই না, আমাদের এর থেকে আরো অনেক বেশি কিছু দরকার। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। সকাল 7:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি শুরু হয়। দলের পক্ষ থেকে আমিরের সুস্থতা কামনায় দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া কামনা করা হয়েছে। গত 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। পরবর্তীতে এনজিওগ্রামে তার হার্টে 5-6টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে 3টি প্রধান ব্লকেজ 80 থেকে 85% পর্যন্ত
চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে নিরাপদ বিবেচনায় নিয়েছেন। সত্যি ঘটনা প্রকাশ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই। নিষিদ্ধ সংগঠন কিছু করতে চাইলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন করেন তিনি। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায়, কোনো রকমের ছাড় পাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দোয়া ও গণমিছিলকে ঘিরে ২রা আগস্ট সারা দেশে ব্যাপক সংঘর্ষ হয়। এতে নিহত হয় কয়েকজন। ছাত্র জনতার আন্দোলনে নাগরিক সম্পৃক্ততা ও সমর্থন বৃদ্ধি পায়, যা সরকারকে আরও চাপে ফেলে। পরের দিন থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই পেরিয়ে আগস্ট শুরু হলেও আন্দোলন দমাতে না পেরে একের পর এক হত্যা, নির্যাতন ও ধরপাকড় চালাতে থাকে ফ্যাসিস্ট সরকার। এর প্রতিবাদে ৩৩ জুলাই অর্থাৎ ২ আগস্ট সারা দেশে দোয়া ও গণমিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন রাজধানীর উত্তরায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। সিলেট হবিগঞ্জেও সংঘর্ষ হয়, সেখানে পুলিশের গুলিতে মারা যায় একজন। রণক্ষেত্রে পরিণত হয় খুলনা। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও যোগ দেন শিববাড়ি থেকে সোনাডাঙ্গামুখী বিক্ষোভে। শিক্ষার্থীরা পুলিশের সহিংস হামলার প্রতিরোধ গড়ে তুললে ঘটনাস্থলে এক পুলিশ ও অন্তত এক ছাত্র নিহত হয়। হত্যা, নির্যাতনের প্রতিবাদে জুমার নামাজের পর মসজিদ থেকে সারা দেশে মিছিল বের করে মুসল্লিরা। বাইতুল মুকাররম থেকে মাদ্রাসা ছাত্রদের মিছিল আসে শাহবাগে। এদিন ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম বন্ধ করে দেয় সরকার, তবে নানামুখী চাপে 7 ঘন্টা পর খুলে দিতে বাধ্য হয়। আগের দিন ছাড়া পাওয়া 6 সমন্বয়ক এদিন জানান, ডিবির চাপে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে হতাহতের বিচার দাবি জানান চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত দ্রোহযাত্রা করে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। ২ আগস্টের গণজাগরণের মধ্যে দেখতে পেলাম যে মানুষ স্বতঃস্ফূর্ত রাস্তা নেমে আসছে, এবং মোটামুটি আমাদের এখানে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াও মানুষজন ২ আগস্টই হচ্ছে মানে হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়ে সরাসরি যে হাসিনাকে চাই না, এরকম মানে মানুষ একদম অতিষ্ঠ আর কি হাসিনার প্রতি। তো এই সব কিছু মিলাই এসে মানুষ তখন স্বপ্ন দেখতে শুরু করছে যে এই ছাত্ররা যারা হচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল, তাদের হাত ধরেই হয়তো বা স্বৈরাচারের পতন হতে পারে। পরদিন থেকে অসহযোগ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পুলিশের ছোড়া বুলেটে প্রাণ হারান সিরাজগঞ্জের শিহাব হোসেন ও হাফেজ সিয়াম হোসেন নামের 2 শিক্ষার্থী। বছর পেরুলেও এখনও শোকে কাতর তাদের পরিবার। সরকারের কাছে চেয়েছেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। এছাড়া রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্বীকৃতি ও স্মৃতি সংরক্ষণের দাবি তাদের। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বৈরাচারী সরকারের দমন পীড়ন উপেক্ষা করে কোটা বৈষম্যের বিরুদ্ধে রাজপথে নামে ছাত্র জনতা। সারা দেশের মতো আন্দোলনে অংশ নেয় সিরাজগঞ্জবাসীও। জেলার বেলকুচি উপজেলার মাধবপুরের শিহাব হোসেন ছিলেন আন্দোলনের সক্রিয় কর্মী। 4 আগস্ট এনায়েতপুরে মিছিলে অংশ নিয়ে শহীদ হন তিনি। তাকে হারানোর বেদনা এখনো মানতে পারছে না পরিবার। কান্নাজড়িত কণ্ঠে সন্তানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান মা। আমার ছেলের স্বপ্ন পূরণের জন্য সরকারের যে রাষ্ট্রীয় মর্যাদা চাই, আর আমার 2টা ছেলে আছে, এই 2টা ছেলের পাশে যেন সরকার দেখে। শিহাবের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে কাজ করে দেশ সেবা করার। সে স্বপ্ন এখন পূরণ করতে চান তার ভাইরা। হ্যাঁ, আমি গর্ব করি যে আমার ভাই দেশের জন্য শহীদ হয়েছে। আমার ভাই একটা স্বপ্ন ছিল যে সে আর্মি অথবা পুলিশ হবে। আমাদেরকে বলতো যে তোমরা ভালো করে পড়াশোনা করে আব্বু আম্মুর মান সম্মান যাতে থাকে তার জন্য তোমরা চেষ্টা করবা।
এনায়েতপুরে একই দিনে শহীদ হন মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হোসেন। কোরআনটা সবসময় কান্দে তার জন্য, যে রাষ্ট্রীয় মর্যাদা এখনো সে স্বীকৃতি এখনো সরকার দেয় নাই। আর্থিক সাহায্য করা হোক এবং রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হোক। সরকারের কাছে শহীদ পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন জেলার রাজনৈতিক নেতারা। তাদের অনেকে নিঃস্ব পরিবারের যারা সদস্য আছে তারা যেন চাকরি পায়, কর্মসংস্থানের ব্যবস্থা, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে। এবং তারা যদি বাসস্থানের সমস্যা থাকে তার বাসস্থানের ব্যবস্থা করবে। 1 বছরই বিপ্লবের অবদানটা আমরা অনেকাংশে ভুলে বসতে বসেছি। সংগঠনের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেছি। নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমে শিহাব সিয়ামদের মতো শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।